স্বাগত ভোটের ট্রেনের ১৯১তম পর্বে। প্রতিদিনের মতো আজ আমরা এখানে কথা বলবো সংস্কার, ভোট এবং রাজনীতি নিয়েই। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন নির্বাচন বিশেষজ্ঞ। আলোচনায় যাব তার আগে দেখে নেই ভোট রাজনীতি নিয়ে চলতি আলাপগুলো। আমরা দেখছি যে আজও ভোট নিয়ে কথা বলেছেন রাজনীতিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা দেখছি নির্বাচন কমিশন বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র সংস্কার করতে সরকারের 4 সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলেছেন বিএনপির 3 নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান। অপরদিকে আরেকজন স্থায়ী কমিটির সদস্য বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচন সেটা পূরণ হয়েছে, গণতন্ত্রের পথেও এগিয়ে যাবে দেশ। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন উনি বলেছেন যে সরকারের উচিত নিরপেক্ষতা বজায় রাখতে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে মেয়র পদ বুঝিয়ে দেয়া। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি আপা। আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আমরা একটু পলিটিক্যাল বা এই রাজনীতির আলাপগুলো দিয়ে শুরু করি। দেখলেন যে আজকে ভোট নিয়ে বিএনপির 2 জন নেতা কথা বলেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী উনি লন্ডন সফরে ছিলেন। সেখানে জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং হয়েছে এবং তার প্রেক্ষিতে যে যৌথ বিবৃতি সেটা সূত্র ধরে উনি বলেছেন যে জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচন সেটা পূরণ হয়েছে আর গণতন্ত্রের পথেও দেশে এগিয়ে যাবে। অপরদিকে সালাউদ্দিন আহমেদ বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানাতে হবে। আপা আপনার কাছে প্রশ্নটা হলো যে এই যে বক্তব্যটা নির্বাচন নিয়ে কি তাহলে সন্দেহ এখনো কাটে নাই? আপনার কি মনে হয় নির্বাচনটা কবে হতে পারে? আবার কেউ তো এমনও বলছে যে নির্বাচন হবে কি না। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে নির্বাচন তো হবেই, দেশের নির্বাচন ছাড়া তো আর একটা দেশ গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। সেদিন নির্বাচনটা হবে। হ্যাঁ, সুনির্দিষ্ট তারিখটা সংবিধানভাবে এটা নির্বাচন কমিশনকে দিবে। নির্বাচন কমিশন এটা ডিক্লেয়ার করবে যে তফসিলটা, ইলেকশনের তফসিলটা নির্বাচন কমিশন দিবে। হ্যাঁ, বলছে নির্বাচন কমিশনকে সরকার থেকে কোনো লিখিত কোনো কিছু দেয়নি, যেটা বিএনপির একজন নেতা এই কথাটা বলেছে। আসলে নির্বাচন কমিশনের সাথে সরকার এই নির্বাচন সংশ্লিষ্ট বিষয় আসলে ওতপ্রোতভাবে কাজ করে। সব কিছুই যে লিখিতভাবে যায় তাও না। আসলে যোগাযোগের তো অনেকগুলো মাধ্যম আছে, এটার মধ্যে যে কোনো একটা মাধ্যমে ইলেকশন কমিশনের সাথে তারা শুধু এটার ব্যাপারে সব বিষয়ে ইলেকশন কমিশন একটা বড় নির্বাচন করতে হলে সরকারের বিভিন্ন সংস্থা যেমন সহযোগিতা দরকার হয়, তেমন মাঠ পর্যায়ে সবার সাথে। সেই জন্য সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল সবার মিলিত প্রচেষ্টায় আসলে একটা ইলেকশন সুষ্ঠুভাবে হয়। সেই জন্য এটা কোনো না যে তার জন্যে চিঠি যায়নি বলে অনিশ্চয়তা দেখা দেয়, এটা না। আসলে নির্বাচনটা হবে এবং সরকার তো প্রথম থেকে বলে এসছে যে ডিসেম্বর টু জুন, তারপরে এপ্রিল, এখন বলছে ফেব্রুয়ারি। অবশ্যই নির্বাচন দেশে হবে। নির্বাচন কমিশন গতকাল বলেছে যে ফেব্রুয়ারি নাকি এপ্রিল এটা তার প্রধান উপদেষ্টার সঙ্গে বসে বৈঠক করে তারপর সিদ্ধান্ত জানাবে। নির্বাচন এই যে এখনো ফেব্রুয়ারি না এপ্রিল এই জায়গায় কি আছে? যৌথ বিবৃতিতেও তো এটা আসলো যে সরকার পক্ষ থেকে বলা হলো যে ফেব্রুয়ারিতে এই রোজার আগে ইলেকশন সম্ভব যদি সংস্কার এবং বিচারের একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়। নির্বাচন কমিশন কি বেশি একটা তাত্ত্বিক বা যেটাকে বলে যে লাল ফিতার দৌড়তো এরকম কিছু অবস্থান মনে হচ্ছে? না, আসলে তা না। ইলেকশন তো যদি 26 ফেব্রুয়ারিতে ধরি, তা এখন তো কেবল জুন শেষ হচ্ছে, হাতে তো সময় আছে। এখনও তো অনেক কিছু কাজ ইলেকশন কমিশনকে এখনও কাজ করতে হবে। তাদের ভোটার তালিকা, তারা আশা করা যায় যে তাদের কাছে একদম ফাইনাল তালিকাটা আছে। সীমানা নির্ধারণের কাজটা তারা এখন করবে।
তারপর আইন, যে সমস্ত সংস্কার কমিশন আইনের সংশোধনের জন্য সুপারিশ করেছিল এবং ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, সেই সমস্ত সংস্কারগুলো, নির্বাচন রিলেটেড সংস্কারগুলো অবশ্যই গণপ্রতিনিধিত্ব আদেশের একটা অর্ডিন্যান্স সংশোধনী জারি করতে হবে অর্ডিন্যান্সের মাধ্যমে। তো এই কাজগুলো তো করতে হবে। এছাড়া প্রাক প্রস্তুতি নির্বাচন কমিশনের অনেক কাজ আছে। আর তফসিলটা সাধারণত ভোট গ্রহণের 2 মাস আগে পিছে করে হয়, মানে এই 55 দিন থেকে 66 দিনের মধ্যে নির্বাচনটা হয়, মানে সেটার জন্য অনেক সময় আছে আসলে। এখন এটা আমার কাছে মনে হচ্ছে না এটা খুব একটা গুরুত্বপূর্ণ যে এখনই এটাকে ফাইনাল করতে হবে। ইলেকশন কমিশন তার কাজগুলো গুছায় নিয়ে আসবে, সরকারও একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, মানে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা ক্ষেত্রটা জানে সমতল হয় সব রাজনৈতিক দলের জন্য, সব ক্যান্ডিডেট জন্য, সেই জায়গাগুলো আসলে কাজ করার জায়গা আছে। তাছাড়া এবার আরেকটা নতুন যে চ্যালেঞ্জ আছে, যেটা আমাদের প্রবাসী ভোটারদের ভোটাধিকার। না আপা, ওই তারিখের ব্যাপারটা, আপা তারিখের ব্যাপারটা কেন আসছে যে বড় রাজনৈতিক দল বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা রোড ম্যাপ, একটা নির্ধারিত তারিখে আলাপগুলো রাজনীতির মাঠে ছিল, এর জন্যই আর কি তারিখের একটা নির্ধারিত একটা তারিখ আসছে এবং বহু আগ থেকে নির্বাচনের তারিখ নির্ধারণ করার মানে রেকর্ড তো আছে, ইতিহাস আছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়। আপা, আপনার কাছে যে প্রশ্নটা এখন করতে চাই সেটা হলো যে আপনি এটা মানে নিজেও নির্বাচন কমিশনের কর্মকর্তা ছিলেন এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আপনি কথাবার্তাও বলেছেন। মানে এখন যে পরিস্থিতিটা আছে দেশে, এই অবস্থায় কি একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব? এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব আপা, আপনি সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন্ড, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন্ড। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি। আপা, আমরা আপনার কাছে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আপনার অভিজ্ঞতার আলোকে কি মনে হয়, মানে একটা গণঅভ্যুত্থান পরবর্তী কতগুলো বিতর্কিত নির্বাচন হয়েছে এই যে গণঅভ্যুত্থানের আগে, মানে এখন যে পরিস্থিতি, তাতে কি একটা সুষ্ঠু নির্বাচন হওয়া কি আসলে সম্ভব? পরিবেশটাকে আপনাকে কি মনে হয়, কিভাবে আপনি মূল্যায়ন করবেন, আর মানে কি কি চ্যালেঞ্জ দেখেন মূলত? আচ্ছা, প্রথমত বলি যে সময়সূচিটা আসলে কোনো সময় কিন্তু দেশে এত আগাম নির্বাচনের তারিখ বা সময়সূচি দেওয়া হয়নি। সাধারণত যখন সংবিধানে ছিল যে পরবর্তী 90 দিন, তারপরে পূর্ববর্তী 90 দিন, এই জিনিসগুলো ছাড়া তখন বোঝা যায় যে এই মাসে ইলেকশন হবে। পৃথিবীর অনেক দেশে আসলে ইলেকশন ক্যালেন্ডার থাকে, সেখানে একদম তারিখ নির্দিষ্ট করা থাকে, কিন্তু আমাদের দেশে ওই ক্যালেন্ডার না, অথবা ওই ধারাবাহিকতাটাও আমরা রক্ষা করতে পারিনি। প্রথমত সেজন্য নির্বাচনের তফসিল দেওয়ার আগ পর্যন্ত নির্বাচন কোন তারিখে হচ্ছে এটা জানার কোনো সুযোগ থাকে না, কিন্তু অনুমান করা নেওয়া যায় যে এই মাসে বা এই থেকে এই সময়ের মধ্যে হবে। দ্বিতীয়ত হলো সুষ্ঠু নির্বাচন। দেন সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য নির্বাচনের একটা পরিবেশ, আবহাওয়া সৃষ্টি হবে। তখন ওই আবহাওয়াটা সৃষ্টি হলে যখন রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, ক্যান্ডিডেটরা মাঠে থাকবে, তখন বলা সম্ভব যে নির্বাচনটা কেমন হবে। যেহেতু নির্বাচনটা এখনো তো কিছু মানে একদম প্রাথমিক পর্যায়ে, এই সময় আসলে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এটা বলা যায় না। ক্যান্ডিডেট কারা হচ্ছে, কতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, তারা আচরণ বিধিমালা কীভাবে হচ্ছে, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরই বা ভূমিকা কেমন, সেই ওই সময়টা বলা সম্ভব। হ্যাঁ, তো মানে আগের থেকে অনুমান করাটা কঠিন। আপা, একটু নির্বাচন কমিশন নিয়ে একটু প্রশ্ন করি, কারণ হলো যে আপনি নিজেও নির্বাচন কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা ছিলেন। মানে এখন এই নির্বাচন কমিশনের একটা মূল্যায়ন আপনার কাছ থেকে নেই, যে এই নির্বাচন কমিশনকে আপনার কেমন মনে হচ্ছে, তারা মানে কতটা একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যোগ্য? এর কারণ হলো যে এই যে ইশরাক হোসেনের যে নির্বাচন মামলা, সংস্কার প্রসঙ্গে নির্বাচন কমিশন থেকে সরাসরি বিভিন্ন প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে। আপনি সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেও ছিলেন।
উচ্চ আদালত থেকে বলা হয়েছিল যে না, আপনাদের যে অবস্থান ছিল এই মামলায়, মানে এবং আমার যদি ভুল না হয় রাজনৈতিক দলের পক্ষ থেকেও মানে মানে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে। একটা দল তো ইসির সামনে গিয়ে মানে কর্মসূচিও পালন করেছে। মানে সব মিলিয়ে মানে আপনার কাছে কি মনে হচ্ছে এই বিতর্কটা মানে কেন আসছে? আসলে এই নির্বাচন কমিশন এ পর্যন্ত কোনো নির্বাচনী অনুষ্ঠান করেনি, মানে এদের অধীনে কোনো নির্বাচনই অনুষ্ঠিত হয়নি। হ্যাঁ, তাদের কিছু কথাবার্তা হয়তো কেউ আহত হতেই পারে, কিন্তু তার মানে এটা না যে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বা তাদের প্রতি আস্থার জায়গাটা নষ্ট হয়েছে। আসলে কোনো মানুষকে তার সুযোগটা না দিয়েই প্রশ্নটা তোলা ঠিক না। এই কমিশন কাজ যখন হাতে নেবে তখন বোঝা যাবে, যেমন যদি তারা সীমানা নির্ধারণ কাজটা যদি করে সেটা কেমনভাবে করছে, ভোটার তালিকাটা ঠিক মতন করছে কি না। এটা মানে এই জন্যে এখন যদি কমিশনকে বিতর্কিত করে দেওয়া হয় তাহলে তার অধীনে দেশে একটা বড় নির্বাচন কিভাবে সম্ভব? আস্থার জায়গাটা তো শুরুতেই নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের সবারই ধৈর্য ধরা উচিত এবং কমিশনের পর আস্থা রাখা উচিত যে এই কমিশন একটা সুষ্ঠু নির্বাচন করবে। না আপা, এখানে দুইটা প্রশ্ন করি। আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন, ওই যে আপনার যে প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলোর অনেকগুলোতে মানে নির্বাচন কমিশন সরাসরি অপোজ করেছে, বিরোধিতা করেছে। মানে এই জিনিসটা আপনাদের কাছে কেমন লেগেছে? মানে আসলে দুর্বলতাটা আসলে কোন পক্ষের একটা দিক? আরেকটা হলো যে বলা হয় যে এই যে নির্বাচনী ট্রাইব্যুনালের যে রায়টা, সেটাতে সরকারের প্রতিষ্ঠান হিসেবে সেটার বিরুদ্ধে আপিলও করার একটা দায়িত্ব ছিল নির্বাচন কমিশন, এরকম আলোচনা আছে মাঠে। মানে এগুলো তো তাদের একটা অ্যাক্টিভিটির অংশ। মানে এইগুলোর বিচারে কি তারা ঠিক পথে ছিল? আচ্ছা, সংস্কারের ব্যাপারটা আগে বলি। সংস্কারের ব্যাপারে কমিশনের কিছু কিছু জায়গায় দ্বিমত ছিল। জবাবদিহিতা, দায়বদ্ধতা, এই জায়গাগুলো কমিশনের একটু তারা মানে এটা জিনিসটাকে হয়তো তখন আমাদের কাছে রিপোর্টটা ওনাদের কাছে পৌঁছায়নি, এরকম হতে পারে। আর কিছু অবজারভেশন তো কমিশনের থাকতেই পারে। যারা সংস্কার সুপারিশ করেছে তাদের সাথে একটা কমিশন দ্বিমত করতে পারে, তারপরে আলোচনার মধ্যে দ্বিমতটা কমায় আনাটা যতটা সম্ভব সেটাই করা উচিত। কমিশন বড় ধরনের কোনো বড় জায়গাটা ছিল দায়বদ্ধতা এবং জবাবদিহিতার জায়গাটা, সেখানে নিশ্চয় কমিশনের কোনো অবজারভেশন ছিল যে তারা, আমি মনে করি যে হ্যাঁ তারা তাদের জায়গা থেকে হয়তো এই অবজেকশনটা দিছে। পরবর্তীতে এই সম্বন্ধে আমি আর কিছু শুনিনি। দ্বিতীয় যেটা আপনি বললেন ইশরাক হোসেনেরটা, কমিশনের কাজ গেজেট করেছে, কমিশন আপিলে যেতে পারত। কমিশন আসলে এই জায়গাটাতে আমার মনে হয় একটু শেকি ছিল। ইশরাক হোসেনের বিষয়টার ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে কমিশন বেশ শেকি ছিল। এখানে তাদের অবস্থানটা পরিষ্কার করে জনগণের কাছে তারা তুলে ধরতে পারেনি, অথবা সিদ্ধান্তটা পরিষ্কারভাবে আসেনি। আমার কাছে এটাই মনে হয়েছে। আপনি সঙ্গেই থাকুন, আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনার সঙ্গে আরও কথা হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটু বিরতিতে। বিরতির পর স্বাগত আরও একবার। আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি আপা। আমরা একদম শেষ মুহূর্তে আছি। যে প্রশ্নটা করি যে আপনিও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন, মানে একটা প্রস্তাবনা ছিল এবং এটা নিয়ে এখন বেশ আলাপ আলোচনা হচ্ছে যে নারীদের জন্য ঘূর্ণায়মান 100 আসন পদ্ধতি। মানে এই যে মানে যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করে একটা গণঅভ্যুত্থান গড়াইলো, মানে এই যে এবং একটা ফ্যাসিস্ট রেজিমের পতন হলো, সেইখানে এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে যে তাহলে এই কোটাটা কেন থাকবে। আর দুইটা ব্যাপার আপনার কাছে প্রশ্নটা করে ফেলি যে অনেকে এটা ভাবছে যে এর মাধ্যমে পুরুষ যারা রাজনীতিক তাদের অধিকার হরণ করা হবে, যে 100 আসনে এই নারীরা থাকবে এবং দায়িত্ব তৈরি হবে না এই ধরনের সংরক্ষিত আসন থেকে যারা আসবে। আপনি আপনার এই প্রশ্নগুলো জবাব দেবেন এবং আপনাদের ব্যাখ্যাটা একটু শুনতে চাই। আচ্ছা, প্রথমত বর্তমানে যেভাবে আছে সংবিধানে যে 50টা আসন নারীদের জন্য সংরক্ষিত, এইখানে যে সমস্ত দল যতগুলো আসন পায় সেই আসনের ভিত্তিতে ওই 50টা আসনকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়।
এটা আসলে পিয়ার সিস্টেমে জিনিসটা ওখানে আছে। তাতে দেখা যায় যে যে সমস্ত যোগ্য নারীরা সংসদে আসে না, রাজনৈতিক দল তাদের বা নেতাদের পছন্দ মতন বা তাদের ফ্যামিলি মেম্বার তাদের এই ধরনের মেয়েদের জাস্ট এখানে নমিনেশন দিয়ে সংসদ সদস্য বানানো হয়। কিন্তু যদি মাঠে ডাইরেক্ট সরাসরি নির্বাচন করে মেয়েরা আসতো, কারণ আপনাকে এটা আমাদের চিন্তা করতে হবে যে আমাদের দেশে 50% নারী জনসংখ্যাতে, 50% পুরুষ, প্রায় কাছাকাছি, এবং ভোটারও প্রায় কাছাকাছি। তা এই নারীদের প্রথমে আপনারা বলতে পারেন যে পুরুষদের সাথে সরাসরি তারা প্রতিদ্বন্দ্বিতা করে আসুক, কিন্তু একটা জিনিস সবাইকে চিন্তা করতে হবে, শুরুটা মেয়েরা তো আসলে আমাদের রাজনীতির যে পরিবেশটা সেটা কিন্তু নারী বান্ধবও না। ঠিক নারীদের যে না, মানে প্রশ্নটা হলো যে ওই সংরক্ষিত যে নারী আসন ছিল সংসদে 50টা, ওইটা নিয়েও তো অনেক সমালোচনা আছে যে আসলে ওইখানে আত্মীয় স্বজন পরিজন, এইটা কিভাবে আলাদা একটা মানে নারী নেতৃত্ব তৈরি করবে, সেটার আসলে ব্যাখ্যা কি? না, সেটা তো করে না, ওইভাবে তো করে না, যেহেতু নারী নেতৃত্ব ওইভাবে গড়ে উঠছে না বলে আমাদের সংস্কার কমিশনের প্রস্তাব ছিল যে আমরা প্রথম মানে 300 আসনের জায়গায় 400 আসন করে ওই 100 আসন বাই রোটেশনে একবারে সরাসরি নারীরাই নারীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু ভোটার সবাই হবে। কারণ পুরুষদের এখানে কোনো কিছু কাটা হচ্ছে না, পুরুষরা তো তাদের 300 আসন ছিল সেটা তো থাকছে, ওটা আরও 100, ওই 50টা ছিল আরও 50টা আসন বাড়াতে পলিসি বাড়ায় সরাসরি নির্বাচনের জন্যে। তাতে কি হবে, দেশে নারী নেতৃত্বটা গড়ে উঠবে। নারীরা যখন মাঠে যে ডোর টু ডোর যে ভোটার যেত, মানে অনেক বেশি নারী নেতৃত্ব ধীরে ধীরে গড়ে উঠতে এবং গড়ে উঠবে বলে আপনি আশা করেন। জেসমিন টুলি আপা, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।